সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের বাংলা পাঠ্যক্রম অনুযায়ী বিষয় বাংলা বিষয় কোড 65711 বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ভাষা ও সাহিত্য অংশের সোনারতরী কবিতা, যার স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চলো আমরা দেখে নিই সোনারতরী কবিতার মূল পাঠটি। এখানে সোনারতরী কবিতাটি তোমাদের সুবিধার জন্য পুরোটাই আমি লিখে রাখছি। সোনারতরী কবিতাটির যে স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে যদি কিছু আমরা না জানি তাহলে শিক্ষাটাই অসমাপ্ত থেকে যাবে। আমরা এখন দেখব হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানে না এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য। তারপরও তোমাদের পাঠের সুবিধার্থে এখানে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু এবং তার সৃষ্ট কর্মগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। বাংলায় 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে উনি মৃত্যুবরণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার দিকপাল কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সঙ্গীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। নোবেল ফাউন্ডেশন তার এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ রূপে। রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতার এক পিরালি ব্রাহ্মণ পরিবারে। মাত্র 8 বছর বয়সে তিনি প্রথম কাব্য রচনায় প্রবৃত্ত হন। 1877 সালে মাত্র 16 বছর বয়সে বানুসিংহ ছদ্মনামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। প্রথম ছোট গল্প ও নাটক রচনা করেন এই বছরই। রবীন্দ্রনাথ ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করে দেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। তার মতাদর্শ প্রতিফলিত হয়েছে তার বিচিত্র ও বিপুল সৃষ্টিকর্ম এবং তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতীর মধ্য দিয়ে। বঙ্গীয় শিল্পের আধুনিকরণে তিনি ধ্রুপদী ভারতীয় রূপকল্পের দূরহতা ও কঠোরতাকে বর্জন করেন। নানান রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়কে উপজীব্য করে রচিত হয়েছে তার উপন্যাস, ছোট গল্প, সঙ্গীত, নৃত্যনাট্য, পত্র সাহিত্য ও প্রবন্ধসমূহ। তাহার বহু পরিচিত গ্রন্থগুলির অন্যতম হল গীতাঞ্জলি, ঘুরা, গড়ে বাইরে, রক্তকরবী, শেষের কবিতা ইত্যাদি। রবীন্দ্রনাথের কাব্য, ছোট গল্প ও উপন্যাস গীতিধর্মিতা, সহজবোধ্যতা, ধ্যান গম্ভীর প্রকৃতিবাদ ও দার্শনিক চিন্তাধারার জন্য প্রসিদ্ধ। তার রচিত গান আমার সোনার বাংলা ও জনগণ মন অধিনায়ক জয় হে যথাক্রমে বাংলাদেশ ও ভারত রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এখন আমরা জানব মূলত সোনারতরী কবিতাটি কোন ধরনের কবিতা এবং কবি এখানে কি বোঝাতে চেয়েছেন, তার অর্থ কি, তার সম্পর্কে বিস্তারিত। সোনারতরী কবিতাটি মূলত রূপক কবিতা। এখন আমরা জানব যে রূপক কবিতা কি। যে কবিতাগুলোর সাধারণ অর্থের পাশাপাশি বিশেষ অর্থ
কবি প্রকাশ করেন সেই সমস্ত কবিতাগুলোকেই বলা হয় রূপক কবিতা। এখন আমরা দেখব সোনার তরী কবিতায় যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে তার সাধারণ অর্থ এবং বিশেষ অর্থ, সেটা আমাদের পাঠের জন্য অনেক বেশি কার্যকরী হবে। সোনার তরী কবিতায় কবি কৃষক শব্দটি ব্যবহার করেছেন সাধারণ অর্থে, যার বিশেষ অর্থ হচ্ছে শিল্প স্রষ্টা বা কবি। অর্থাৎ এখানে কবি কৃষককে শিল্প স্রষ্টা অথবা কবির সাথে তুলনা করেছেন। ছোট ক্ষেত, যা কবি ছোট ক্ষেতকে কবি বিশেষ অর্থে পৃথিবী বুঝিয়েছেন। বাঁকা জল অনন্তকাল স্রোতের প্রতীক, অর্থাৎ সময়ের প্রতিকূলতা অর্থে বুঝিয়েছেন। সোনার ধান কবির শ্রেষ্ঠকর্ম, অর্থাৎ কবি সোনার ধানকে কবির শ্রেষ্ঠকর্মে প্রকাশ করেছেন। শেষে হচ্ছে সোনার তরী ও কৃষক, অর্থাৎ এখানে সোনার তরী মূলত মহাকালের প্রতীক। সোনার তরী কবিতাটি মূলত মহাকালকে বোঝানো হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ অর্থে যে শব্দগুলো ব্যবহার করছেন তার আড়ালেও কিন্তু বিশেষ অর্থে শব্দগুলো রূপক করতে ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। এখন আমরা দেখব সোনার তরী কবিতার মাধ্যমে কবি কি কি তথ্য আমাদের জন্য প্রেরণ করেছেন। সোনার তরী কবিতার সাধারণ যেমন একটা তথ্য আছে, তার পাশাপাশি কবির দার্শনিক তথ্য রয়েছে। এখন আমরা দেখব যে সোনার তরী কবিতার মাধ্যমে কবি কি সাধারণ তথ্য প্রেরণ করেছেন। সাধারণ তথ্য হচ্ছে চারপাশে প্রবল স্রোতের মধ্যে ছোট ধান ক্ষেতের সোনার ধান কেটে অপেক্ষা করছে একাকী একজন একাকী সোনার তরী। আকাশে ঘন মেঘ ও ভারী বর্ষণে খরস্রোতা নদী হয়ে উঠছে ভয়ঙ্কর। বর্ষণে খরস্রোতা নদী হয়ে উঠছে আরো ভয়ঙ্কর। চারদিকে বাঁকা জল কৃষকের মনে শঙ্কা সৃষ্টি করেছে। এরকম পরিস্থিতিতে ভরা পালে সোনার পালে নৌকা নিয়ে বেয়ে আসা মাঝিকে দেখতে পায়। উদ্বেলিত কৃষক নৌকা ভিড়িয়ে তার সোনার ধানগুলো নিতে অনুরোধ করে। নৌকা তার ধান নেয় ঠিকই, কিন্তু কৃষককে নিতে অস্বীকার করে। অর্থাৎ সোনার তরী হচ্ছে মহাকাল। মহাকালের নিয়মই হচ্ছে সে স্রষ্টাকে গ্রহণ করে, স্রষ্টাকে তার মধ্যে রাখে না, কিন্তু তার সৃষ্টিকে ধরে রাখে। অর্থাৎ কৃষককে সে গ্রহণ করে না, কিন্তু কৃষকের ফলানো ফসলটাকে মহাকাল সারা জীবনই তার মধ্যে তার গহ্বরে ঠাঁই দেয়। এই তথ্যটাই হচ্ছে সোনার তরী কবিতার সাধারণ তথ্য। এখন দেখে নেওয়া যাক দার্শনিক তথ্যটা কি। প্রত্যেক মানুষই কৃষক রূপে এই পৃথিবীর কর্মক্ষেত্রে ফসল ফলায়, কিন্তু মহাকালের স্রোতে মানুষের জীবন যৌবন ভেসে যায়, শুধু বেঁচে থাকে তার শ্রেষ্ঠ কর্ম। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর শিকার। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক তথ্য মতে এইটাই কিন্তু প্রকাশ পায় যে মহাকাল কোনো সময়ই স্রষ্টাকে গ্রহণ করে না, তার সৃষ্টিকে গ্রহণ করে। যেমন আমাদের মাঝে সোনার তরী আছে, কিন্তু সোনার তরী কবিতার যে স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নেই। তার সৃষ্ট কর্মটাই কিন্তু মহাকালের স্রোতে বেশে আমাদের মাঝে আসছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু মহাকাল ধরে রাখেনি, তার শ্রেষ্ঠ কর্মটাকেই আমাদের মাঝে ধরে রেখেছে। এখন আমি তোমাদের মাঝে সোনার তরী কবিতার প্রত্যেকটা স্তবকের ব্যাখ্যা প্রদান করছি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। এখানে প্রথম স্তবকগুলা দেখো যে গগনে গরজ মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এখানে গরজে শব্দর অর্থ হচ্ছে গর্জন করে। রাশি রাশি প্রচুর বোঝাতে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ। ভাড়া বাড়া ধানের আটি বা বোঝা। খুঁড়ো দ্বারা
খুরের মতো ধারালো স্রোত, আর খরপরশা ধারযুক্ত বর্ষা। এখন যদি আমরা স্তবকগুলোকে ব্যাখ্যা করি, ব্যাখ্যাগুলো এরকম আসবে যে আকাশে মেঘের গর্জন, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, অর্থাৎ আকাশে মেঘের গর্জন, ঘন বৃষ্টি। বৃষ্টি মানে হচ্ছে বর্ষাকাল। কবি এখানে বুঝেছেন বৃষ্টি বা বর্ষা হচ্ছে বর্ষাকাল। একাকী বসে আছে কিশোররূপী কবি, কোনো ভরসা নাই, অর্থাৎ কুলে একা বসে আছি, নাহি ভরসা। কুলে বসে আছে কিশোররূপী কবি, তার কোনো ভরসা নাই। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, অনেক বুঝা বুঝা ধান। ধান বলতে এখানে কবি সৃষ্টিকে বুঝাইছেন, যে অনেক বুঝা বুঝা ধান মানে কবি সৃষ্টি কেটে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ কবি তার সৃষ্টি করে বসে আছেন। খুরের ধারের মতো স্রোত, যা বর্ষার গতিতে বেয়ে চলেছে। ভরা নদী খুঁড়ো দ্বারা খরপরশা, খুঁড়ো দ্বারা মানে হচ্ছে খুরের ধারের মতো স্রোত, যা বর্ষার গতিতে বেয়ে চলেছে, তা দেখে কবি ভীত, অর্থাৎ সময়ের স্রোতে বিলীন হওয়ার বয়ে ভীত। কাটিতে কাটিতে দান এলো বরষা। পরবর্তী স্তবকের ব্যাখ্যা দিই। একখানে ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাকা, গামখানি মেঘে ডাকা প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত আমি একেলা। এখানে কবি বাঁকা জল বলতে বুঝেছেন অনন্তকাল স্রোতের প্রতীক। পরপারে হচ্ছে নদীর ওপারে, তরু ছায়া মসিমাকা শব্দের অর্থ হচ্ছে কলমের কালিতে আঁকানো গাছের ছায়া। এই স্তবকের ব্যাখ্যা হচ্ছে একখানে ছোট ক্ষেত, অর্থাৎ ছোট ক্ষেত হচ্ছে রূপকর্তী পৃথিবী, কবি একা, চারপাশে বাঁকা জল অর্থাৎ কাল স্রোত খেলা করছে, নদীর ওপারে গ্রামের ভোরের দৃশ্য, তরু ছায়া কালো ভয়ঙ্কর পরিবেশে এপারেতে ছোট ক্ষেত, অর্থাৎ পৃথিবীতে কবি খুবই একা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, বড়া পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুদারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা, বড়া পালে মানে হচ্ছে নৌকার পালে বাতাস বড়া, নিরুপায় মানে হচ্ছে উপায়হীন অথবা অবলম্বনহীন। অর্থাৎ এই স্তবকের পূর্ণাঙ্গ অর্থ যদি অর্থাৎ রূপক সহ মিলিয়ে আমরা যদি ব্যাখ্যা করতে যাই, কবি এই স্তবকের মাধ্যমে বুঝিয়েছেন যে কবি কল্পনায় স্রোতে বেশে অনন্তকাল সোনার তরী রূপে মহাকাল, অর্থাৎ এখানে সোনার তরী মানে হচ্ছে মহাকাল। আমরা স্বাভাবিক অর্থে বুঝি যে সোনার তরী মানে হচ্ছে স্বর্ণের তরী নৌকা, আসলে কিন্তু স্বর্ণের রূপে নৌকা না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী বলতে বুঝাইছেন মহাকালকে, অর্থাৎ উনি এই স্তবকগুলোর মাধ্যমে আমাদের বুঝাইতে চাইছেন যে কবি কল্পনায় সময়ের স্রোতে ভেসে অনন্তকাল সোনার তরী রূপে মহাকাল বরাপালে আসছে। উৎপীড়িত কবি যেন মাঝিকে চিনে ফেলেছেন। এই মহাকাল রূপ তরী যখন বয়ে যায় তখন ঢেউগুলিও নিরুপায়ভাবে কূলে আছড়ে পড়ে। কবি আশার আলো দেখতে পাচ্ছেন যে তার উদ্ধারের উপায় তিনি পেতে যাচ্ছেন। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেতা যেতে চাও ঝাড়ে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার দান কুলেতে এসে। এখানে বারেক শব্দের অর্থ হচ্ছে একবার, ভিড়াও শব্দের অর্থ হচ্ছে থামাও, ক্ষণিক মানে হচ্ছে ক্ষণকাল অথবা অল্প সময়, সোনার ধান মানে হচ্ছে কবি সৃষ্টি। এখানে কবি কৃষক রূপী অর্থাৎ কৃষক রূপে হচ্ছে কবি নিজেকেই বুঝাইছেন, মাঝিকে অর্থাৎ মহাকালকে কবি মহাকালকে সম্বোধন করে বলেছেন, ওগো কোথায় যাও, একবারের জন্য হলেও নৌকা তীরে থামাও,
যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু আমার সোনার ধান অর্থাৎ আমার কবি সৃষ্টি, আমার সৃষ্টিগুলোকে নিয়ে যাও হাসি মুখে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে তোরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ এই স্তবকগুলোর মাধ্যমে কবি মাঝিকে বলছেন যে আমার শ্রেষ্ঠ কর্মগুলোকে, মহাকালকে বলছেন যে আমার শ্রেষ্ঠ কর্মগুলোকে নিয়ে যাও, নিয়ে যাও, যা আছে আমি সব দিয়ে দিছি, এখন শুধু দয়া করে আমাকে নাও। শব্দের অর্থ তরুণী শব্দের অর্থ হচ্ছে নৌকা, থরে ভিতরে স্তরে স্তরে সাজিয়ে, করুণা মানে হচ্ছে দয়া। অর্থাৎ স্তবকগুলোর পূর্ণ অর্থ হচ্ছে ব্যাখ্যা সহ কৃষক। কৃষক আমি আগেই বলছি, কৃষক কবি বুঝাইছেন যে কবি নিজেকেই কৃষক হিসেবে কল্পনা করেছেন, যে কৃষক অথবা কবি বলছেন তোমার যত ইচ্ছা সোনার দান, অর্থাৎ কবি সৃষ্টি, আমার সৃষ্টিকে তোমার নৌকাতে তুলে নাও। নৌকার মাঝি বলছে আর আছে, অর্থাৎ মাঝি জিজ্ঞেস করছে, মহাকাল জিজ্ঞেস করছে যে আর আছে কিনা। তখন কবি বলছেন আর নাই, যা ছিল সব, অর্থাৎ পৃথিবীতে যা কিছু অর্জন তোমার নৌকায় তুলে দিয়েছি স্তরে স্তরে সাজিয়ে, এবার আমাকে দয়া করে তুলে নাও। তাই নাই তাই নাই ছোট সে তরি, আমারে সোনার ধানে গিয়েছে বরি। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন উপরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ঠাই শব্দের অর্থ হচ্ছে স্থান, শ্রাবণ গগন শ্রাবণ মাসের আকাশ। এই স্তবকগুলোর মাধ্যমে প্রকাশ পায় হচ্ছে মাঝি, অর্থাৎ এখানে স্তবকে মাঝি শব্দটি আছে। মাঝি রূপী মহাকালকে মহাকাল বলছে আমার নৌকা ছোট, এখানে সোনার ধানে অর্থাৎ সৃষ্টিকর্মে ভরে গেছে, তোমাকে নেওয়ার মতো কোনো জায়গা বা স্থান নেই। শূন্য নদী তীরে কৃষক রূপী কবি তার সোনার দান অর্থাৎ শ্রেষ্ঠ কর্ম, অর্থাৎ মহাকাল কবি সৃষ্টিগুলো সবকিছু তুলে নিয়ে সে কবিকেই তুলতে নারাজ। এখানে আবারও কবির ভাষ্য মতে যে মহাকাল শুধু সৃষ্টিকেই ধারণ করে, কিন্তু স্রষ্টাকে ধারণ করে না। মহাকালের মধ্যে মানুষরা, আমরা যারা মানুষ মহাকালের স্রোতে ভেসে যাই, বিলীন হয়ে যায়, কিন্তু আমাদের যে কর্ম সেটা সারা জীবনের জন্য মহাকালে গেঁথে থাকে। অর্থাৎ মহাকাল সব সময় সৃষ্টিকে গ্রহণ করে, স্রষ্টাকে না। সোনার তরী কবিতার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্বটি আমাদের মাঝে প্রেরণ করেছেন যে মহাকাল শুধু সৃষ্টিকে নেয়, স্রষ্টাকে না। এখন আমরা দেখি যে এই সোনার তরী কবিতাটি, সোনার তরী কবিতা মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। অর্থাৎ এখানে ছন্দ বিশ্লেষণ করলে আমরা দেখি গগনে গরজে মেঘ, এখানে আটটা অক্ষর, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, ঘন বর্ষা এখানে হচ্ছে 5টা অক্ষর। তো প্রথমে হচ্ছে 8টা, তারপর হচ্ছে 5টা। অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দে যদি কোনো কবিতা রচনা করতে হয় তাহলে 8 যোগ 5, 8 যোগ 5, তারপরে 8 8 8 5, 8 যোগ 5। অর্থাৎ একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো যে প্রথম স্তবকে আছে হচ্ছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা। গগনে গরজে মেঘ হচ্ছে 8টা শব্দ, আর ঘন বর্ষা হচ্ছে 5টা শব্দ। অর্থাৎ মাত্রাবৃত্তে রচিত কবিতার প্রথম স্তবক হচ্ছে 8 যোগ 5। দ্বিতীয় স্তবকেও আছে কুলে একা বসে আছি নাহি ভরসা, কুলে একা বসে আছি, এখানে হচ্ছে 8টা শব্দ, 8টা অক্ষর, পরে আছে 5টা অক্ষর, অর্থাৎ 8 যোগ 5। এরপরে আমরা দেখতে পারি যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, রাশি রাশি ভাড়া ভাড়া এখানে 8টা অক্ষর, ধান কাটা হলো সারা এখানে 8টা, অর্থাৎ এই স্তবকটাও 8 মাত্রার। ভরা নদী ক্ষুরো ধারা 8 মাত্রার, কিন্তু পরের যে স্তবকটা, পরের যে মাত্রাটা 5 মাত্রার, করপরশা। অর্থাৎ এখানে 8 যোগ 5, 8 যোগ 5 স্তবকের প্রথম, দ্বিতীয় ও শেষ পংক্তি 2 পর্বে বিভক্ত। 2 পর্বে বিভক্ত, প্রথমটা হচ্ছে 8 এবং দ্বিতীয়টা হচ্ছে 5 মাত্রার।
তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পংক্তি ৮ মাত্রার এবং ষষ্ঠ পংক্তি ৫ মাত্রার ও পূর্ণপর্বের গতিমাধ্যম। অর্থাৎ এখানে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পংক্তি ৮ মাত্রার, প্রথম, দ্বিতীয়, শেষ পংক্তি হচ্ছে ২ পর্বে বিভক্ত, মাত্রা হচ্ছে ৮+৫, ৮+৫। এগুলো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত মাত্রাবৃত্তের কবিতা রচনার নিয়ম। আর শেষের ষষ্ঠ যে পংক্তি ৫ মাত্রার অপূর্ণ পর্বের গতিমাধ্যম। অপূর্ণ পর্ব এই জন্যই বলা হয়েছে যে যদি এখানে ৮+৬ হতো তাহলেই কিন্তু অক্ষরবৃত্তে হয়ে যেত। অক্ষরবৃত্ত হচ্ছে ৮+৬ এটা। আর এখানে যদি খরপরশা ৫-এর জায়গায় যদি ৬ হয়ে যেত তাহলেই কিন্তু এটা হইতো অক্ষরবৃত্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে ছন্দ বিশ্লেষণের মাধ্যমে মাত্রাবৃত্ত ছন্দ কিভাবে রচনা করতে হয় এবং মাত্রাবৃত্ত ছন্দের পাশাপাশি অক্ষরবৃত্ত ছন্দ কিভাবে আমরা চিনব সেটাও কিন্তু আমি বলে দিলাম। মাত্রাবৃত্ত ছন্দ এই প্যাটার্নে হবে। আর এখানে যদি অক্ষরবৃত্ত চিনতে হলে প্রথমে হচ্ছে অপূর্ণ হবে না, মাত্রা অপূর্ণ হবে না। তো মাত্রাবৃত্ত অপূর্ণ মাত্রার, কিন্তু অক্ষরবৃত্ত পূর্ণ মাত্রার। এখানে মাত্রাবৃত্ত ৮+৫, যদি অক্ষরবৃত্ত হইতো ৮+৬, তাহলে কিন্তু এটা অক্ষরবৃত্ত হয়ে যেত। যেহেতু এখানের মধ্যে ৮+৬ না, ৮+৫ এবং এখানে একটা অপূর্ণ মাত্রার স্তবক আছে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনার তরী কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রূপক কবিতা। এই কবিতার কবি রূপক প্রয়োগের ক্ষেত্রে নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। আমি আবারও তোমাদের সুবিধার্থে রূপক কবিতাটি কি, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপক কবিতার মাধ্যমে কি প্রকাশ করেছেন বা সোনার তরী কবিতার মাধ্যমে কি প্রকাশ করেছেন, কি আমাদের সামনে তুলে ধরেছেন, সেই বিষয়টা সারসংক্ষেপে আলোচনা করছি। যেহেতু সোনার তরী কবিতাটি একটি রূপকধর্মী কবিতা, তো রূপকধর্মী কবিতা বলতে আমরা বুঝি হচ্ছে যে কবিতায় বক্তব্য বিষয়কে সরাসরি উপস্থাপন না করে একজনের উপর অন্য কারো রূপের আরোপ করা হয়, তাকে রূপক কবিতা বলে। এই কবিতার মাধ্যমে কবি নিঃসঙ্গ কৃষকের দুঃখ দুর্দশার পাশাপাশি বর্ণনার অন্তরালে নিজের সৃজনশীল কবি সত্তাকে উপস্থাপন করেছেন। কৃষক হলেন কবি স্বয়ং, কৃষকের ফলানো সোনার দান হচ্ছে কবির সৃষ্টি বা কর্মফল, আর সোনার তরী হচ্ছে বহমান কাল অর্থাৎ মহাকাল। কৃষক যেমন তার সোনার তরীতে করে গন্তব্যে পৌঁছতে চায়, তেমনি কবিও তার সৃষ্টিকর্মের সাথে সাথে বেঁচে থাকতে চায়। কিন্তু কবির সৃষ্টিকর্ম কালের সোনার তরীতে স্থান পেলেও ব্যক্তি কবির স্থান সেখানে হয় না। কাজেই সোনার তরী একটি সার্থক রূপক কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতার মাধ্যমে আমাদের আরেকটা তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার কর্ম সম্পাদন করে, কিন্তু যখন মহাকালের শেষ সময়ে এসে পৌঁছায় তখন মহাকাল তার কর্মটাকেই গ্রহণ করে, কিন্তু তার শ্রেষ্ঠ কর্মগুলোকেই গ্রহণ করে, কিন্তু স্রষ্টাকে না। স্রষ্টা চাইলেও আর এই তরীতে উঠতে পারে না। মহাকাল তখন বলে দেয়, ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী। তো আমরা এই সোনার তরী কবিতার মাধ্যমে মূল বক্তব্য আশা করি যে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এবং তোমাদের পাঠ্যক্রমের অনুযায়ী তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবা। আর আগের পার্ট 1 এর মতো করে তোমরা যেভাবে প্রতি উত্তর দিয়েছো, ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছো, আশা করি এই লেকচারের ক্ষেত্রেও তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার আজকের বক্তব্য বা লেকচারের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।